জাংকুক ওর বাসা থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তে বাসা থেকে বের হওয়ার পর কিছুক্ষণ বাসার দিকে এক ধ্যানে তাকিয়েছিল, তারপর তে হাঁটা শুরু করে। তারপর আবার তেকে বাস স্ট্যান্ডের ফুটেজে দেখা গিয়েছে, সেখানে তে কোথা থেকে যেন দৌড়ে এসেছে, খুব উত্তেজিত ছিল, কেমন যেন ভয় পেয়েছিল, তাড়াহুড়ো করে টিকিট নিয়ে বাসে উঠে পড়ে। জাংকুক বুঝতে পেরেছে তে হয়তো বস্তির রাস্তা দিয়ে গিয়েছে, তাই তো তেকে বাসার সিসিটিভি ফুটেজ আর বাস স্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ এই দুইটা ছাড়া আর কোনো সিসিটিভি ফুটেজেই দেখা যায়নি। জাংকুক যখন ওই বাসটার খোঁজ নিতে গেল তখন জাংকুক জানতে পারে ওই বাসটার ভয়ঙ্করভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর বাসের ভিতরের মানুষগুলোর অবস্থা এমন হয়েছে যে তাদের মুখগুলো চিহ্নিত করাও খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। এই কথা শোনার পর জিন বেগম সেন্সলেস হয়ে যায়, তাকে তৎক্ষণাৎ হসপিটাল ভর্তি করা হয়। এই সব ঘটনায় ইয়ুনজুন পুরো হতভম্ব হয়ে যায়। সবচাইতে বেশি অবাক হয়েছে তে নামটা শুনে। তার বুকের ভিতর ধুক করে ওঠে এই তে নামটা শোনার পর। তার চোখের সামনে ভেসে ওঠে তার সেই ছোট্ট পরীটার মুখশ্রী, কারণ তার সেই ছোট্ট পরীর নামটাও যে তে ছিল। ইয়ুনজুন তের ব্যাপারে জিজ্ঞাসা করতে গিয়েও সবার এই অবস্থা দেখে আর কাউকেই কিছু জিজ্ঞাসা করে না। নিজের বুকের ভিতরে থাকা কষ্ট আর প্রশ্ন সব কিছুই দমিয়ে রাখে তিনি। জাংকুক ওর দিকে তো তাকানোও যাচ্ছে না। তের মৃত্যুর কথা শুনে ছেলেটা মেয়েদের মতো হাউমাউ করে কান্না করেছে। নিজের রুমে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দিয়েছে, সাথে নিজেকেও আঘাত করে রক্তাক্ত করেছে। জাংকুক কিছুতেই মেনে নিতে পারছে না তে এই দুনিয়াতে নেই, তে সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। সব মিলিয়ে জিয়ান বাড়িতে যেন শোকের ছায়া নেমে এসেছে। জিন বেগম একটু সুস্থ হতেই হসপিটাল থেকে ওনাকে বাসায় নিয়ে আসা হয়েছে। রাতে জিন বেগম তার ফোন থেকে তের একটা ছবি বের করে নিজের বুকে জড়িয়ে অঝরে কান্না করছে, আর জিন বেগমের কান্নার শব্দ শুনে ইয়ুনজুনও চলে এলো তার রুমে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু রুমে এসে ফোনের ভিতর নিজের একটা পরিচিত মুখ দেখে থমকে গেল ইয়ুনজুন। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। সে কখনো ভাবতেও পারেনি তার পরীর দেখা সে এইভাবে পাবে, সেটাও আবার তার পরীটা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে। তার মাথা কেন যেন চক্কর দিয়ে উঠল। সে পড়ে যেতে নিলেই জাংকুক এসে তাকে ধরে ফেললো আর বিছানায় বসিয়ে দিল। জাংকুক বলল, কি হয়েছে খালামণি, তুমি এইভাবে পড়ে যেতে নিলে কেন? শরীর খারাপ করছে নাকি তোমার? জাংকুকের কথা শুনে ইয়ুনজুন জাংকুকের হাত দুটো জড়িয়ে ধরে বলল, আমার মেয়েটাকে আমি পেয়েও হারিয়ে ফেললাম জাংকুক। আমার মেয়েটাকে আমি আমার বুকে জড়িয়ে নিতে পারলাম না। এত কাছে পেয়েও আমি মেয়েটাকে হারিয়ে ফেললাম। শেষবারের মতো একটা ইচ্ছে ছিল মেয়েটাকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিয়ে বলবো, আমাকে ক্ষমা করে দিস মা, আমি যা করেছি ভুল করেছি, তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছি, আমাকে পারলে ক্ষমা করে দিস। কিন্তু এই কথাগুলো আমার বলা হলো না। আমার মেয়েটা তার আগেই আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেল। আমার মতন অভাগী বোধ হয় এই পৃথিবীতে আর দুইটা নেই। ইয়ুনজুনের এই কথা শুনে জিন বেগম তার চোখের পানি মুছে বলল, তুই কি বলছিস ইয়ুনজুন? কিছুই তো বুঝতে পারছি না, দয়া করে একটু বুঝিয়ে বল। ইয়ুনজুন বলল, তে আর কেউ না আপা, তে আমার সেই ছোট্ট পরীটা, যাকে ছেড়ে আমি আমার সুখের খোঁজে বেরিয়েছিলাম। ইয়ুনজুনের কথা শুনে জাংকুক জিজ্ঞাসা করলো, তুমি ঠিক বলছো তো খালামণি? তুমি চিনতে পেরেছো এটাই কি তোমার মেয়ে? ইয়ুনজুন বলল, কি বলছিস জাংকুক? মা হয়ে নিজের মেয়েকে চিনতে পারবো না? অতটাও খারাপ মানুষ আমি নই রে। আমি যখন থেকে ছেড়ে এসেছিলাম তখন হয়তো তে ছোট্ট ছিল, কিন্তু দেখ এখন ও হয়তো 14 বছরের যুবতী হয়েছে, কিন্তু ওর সেই ছোট্টবেলার চোখ, নাক, ঠোঁট, ফেস কাটিং সব কিছু সেই ছোট্ট পরীটার মতোই রয়ে গেছে, একটুও বদলায়নি। আমার ছোট্ট পরীটা আমাকে এইভাবে ছেড়ে চলে গেল, আমাকে ওর কাছে একটাবার ক্ষমা চাওয়ার সুযোগটাও যে দিল না, বলে কান্নায় ভেঙে পড়ল ইয়ুনজুন। এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সবটাই শুনছিল আরএম সাহেব। সব কিছু শোনার পর সে যেন পাথর হয়ে গেছে। সত্যি সে ইয়ুনজুনকে অনেক ভালোবাসতো, আর তে কিনা তার সেই প্রিয়তমারই মেয়ে। আর তার চেয়ে বড় কথা তে তার ভাগ্নি, যাকে তিনি সবসময় অপমান অবহেলা করত। আর তার জন্যই তো তে এই জীবন বাড়ি ছেড়ে চলে গেছে। তের মৃত্যুর জন্য তো সেই দায়ী। কেন যেন আজকে প্রথমবার আরএম সাহেব তেকে ফিল করতে পারছে। তের বাবা বলে ডাক দেওয়াটা খুব মিস করছে কেন জানি। আরএম সাহেবের ইচ্ছে করছে তেকে একবার বুকে জড়িয়ে তের মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু তার ইচ্ছে যে পূরণ হওয়ার নয়, কারণ তে যে এখন মৃতদের তালিকায়। আরএম সাহেব খুব ভালো করেই জানে তার এই ইচ্ছেটা আর কখনোই পূরণ হবে না। এজন্যই হয়তো আসিফ আকবর তার কণ্ঠে গেয়েছিলেন, ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, বাইচা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়, ভবে বাইচা থাকতে নিকৃষ্ট কয়, মইরা গেলে শ্রেষ্ঠ পদক পায়, ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। জাংকুক গ্রামে গেছে তের চাচাকে সামনাসামনি এই সংবাদটা জানানোর জন্য। সব কিছু শোনার পর লিমিনহো সাহেবও কেমন যেন ভেঙে পড়েছে। কি কপাল তার, বিয়ের পর মেয়ের জামাই এই প্রথম তার বাড়িতে এলো, তাও আবার তার মেয়ের মৃত্যুর সংবাদ নিয়ে।
তের বিষয়টা জানতে পেরে রোজ বেগমও খুব ভেঙে পড়েছে। নিজের কপাল চাপড়াতে চাপড়াতে সে বলল, আমার সংসারে থাকতে মেয়েটাকে আমি কম কষ্ট দেইনি। আমার সংসারের সমস্ত কাজ আমি মেয়েটাকে দিয়ে করিয়েছি। মেয়েটার সমস্ত কাজ মুখ বুজে সহ্য করেছে আর করেছে। আমাকে কখনোই আমার মুখের উপর কোনো কথা বলেনি, আমাকে কখনো কিছু বলার সাহস করেনি। মেয়েটাকে কম কষ্ট দিইনি আমি। মেয়েটা একদিন আমার কাছে রাজহাঁসের মাংস খেতে চেয়েছিল, কিন্তু আমি মেয়েটাকে তো খাওয়াইনি, আর উল্টা অনেক অকথ্য ভাষায় বকাবকি করেছিলাম। ওর চুলের মুঠি ধরে ওকে আচ্ছা মতো মেরেছিলাম। কিন্তু আমি ওর বিয়ে হয়ে যাওয়ার পর বুঝতে পেরেছি ওর শূন্যতা কোথায়, আমি সেটা খুঁজে পেয়েছি। ওকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম এই কয়দিনে। ও চলে যাওয়ার পর আমার সংসারটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল। তাই তো আমি ওর জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়েছি আর একটা রাজহাঁস কিনে রেখেছি। ভেবেছিলাম যখন মেয়েটা আসবে তখন নিজের হাতে রান্না করে মেয়েটাকে খাওয়াবো আর ওকে বলবো, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোকে অনেক ভালোবাসি। এতদিন ছোটোবেলা থেকে তোকে যতটা কষ্ট দিয়েছি আমি এতদিনে বুঝতে পেরেছি তোকে আমি তার চাইতে বেশি ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিস। কিন্তু এটা কি হয়ে গেল বাবা? এটা কি সংবাদ দিলে তুমি আমাদেরকে? তে আমার জন্য কি ছিল সেটা আমি এখন বুঝতে পারছি। শেষবারের মতো মেয়েটার কাছে ক্ষমাটাও চাইতে পারলাম না। আমি আমার নিজেকেও কখনো ক্ষমা করতে পারবো না। জাংকুক অনেক কষ্ট করে তের চাচা আর চাচিকে বুঝিয়ে গ্রাম থেকে তার নানা আর নানুকে নিয়ে রওনা দিল শহরের উদ্দেশ্যে। জাংকুকের নানু ন্যান্সি আর নানা গংইও, ওনারা যতটাই না খুশি হয়েছে এত বছর পর তাদের মেয়েকে ফিরে পেয়ে, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছে তের মৃত্যুর সংবাদ শুনে। কারণ মেয়েটা তাদের এতটা কাছে থাকতেও তারা বুঝতে পারেনি যে এটাই তাদের ছোট মেয়ের একমাত্র রাজকন্যা। জাংকুক ড্রাইভারের পাশের সিটে বসে তের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে, কল্পনায় দেখছে। হঠাৎই জাংকুকের চোখ পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সুজি খালার দিকে। জাংকুক গাড়ি থামাতে বলল আর তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে গেল। জাংকুক পেছ থেকে ডাক দিল, সুজি খালা। জাংকুকের ডাক শুনে সুজি খালা জাংকুকের দিকে তাকালো আর জাংকুকের হাত ধরে বলল, আরে জাংকুক বাবা, কেমন আছো? তোমার এই অবস্থা কেন বাবা? কিছু হয়েছে? কেউ কি অসুস্থ? সবাই ঠিক আছে তো? আমার তে পাগলিটা কেমন আছে? আচ্ছা, পাগলিটা কি এখনও সে আগের মতোই রয়ে গেছে? তোমাকে কি এখনও সারাদিন জ্বালিয়ে মারে? আচ্ছা, পাগলিটা বোধহয় আমাকে ভুলে গেছে, তাই না? জিমিন মামুনি কেমন আছে? ভালো আছে তো? সুজি খালা সবার কথা এভাবে জিজ্ঞাসা করাতে জাংকুক একটু কাঁদো কাঁদো গলায় বলল, আচ্ছা, যেহেতু সবাইকে এতটাই ভালোবাসো তাহলে তুমি আমাদেরকে ছেড়ে চলে কেন এসেছো? আচ্ছা, তুমি তো 10টা বছর ধরে আমাদের বাসায় ছিলে, আমাদের বাসায় একসাথে আমাদের সাথে থেকেছো। কই, আমরা তো কখনো তোমাকে কাজের বুয়া হিসেবে কিচ্ছু বলিনি, কোনো অন্যরকমভাবে তোমাকে অন্য চোখেও দেখিনি। তাহলে তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে এসেছো? তোমাকে তো আমরা আমাদের ঘরের একজন হিসেবেই মেনেছিলাম, আমাদের ঘরের একজন সদস্য হিসেবে আমরা সবাই একসাথে থাকতাম। তাহলে কেন আমাদেরকে ছেড়ে চলে এলে? এই পর্যন্ত তো সব কিছু ঠিকই ছিল, কিন্তু তুমি সেখান থেকে চলে আসার পর তোমার সিম কার্ডটাও বদলে ফেলেছো। কেন খালা? তোমার কিসের কমতি ছিল? হ্যাঁ, তোমার যদি আমরা তোমাকে যে টাকা দিতাম সেটা কম হতো তাহলে তুমি আমাদেরকে বলতে পারতে। আর কাউকে বলতে না পারো, আমাকে তো বলতে পারতে। আমি না হয় তোমার বেতনটা বাড়িয়ে দিতাম। এই কথা শুনে সুজি খালা বলল, আরে আমি তো তোমাদেরকে ছেড়ে আসতে চাই নাই বাজান। আমারে তো জীবন বাড়ি থেকে বের হওয়ার জন্য বাধ্য করা হয়েছে, সেখান থেকে চলে আসার জন্য চাপ দেওয়া হয়েছিল আমাকে। তোমরা সবাই যেমন আমাকে তোমাদের পরিবারের একজন সদস্য মনে করেছো, আমিও তেমন নিজেকেই তোমাদের বাড়ির একজন মনে করেছিলাম। তোমাদের বাড়িতে 10 বছর কাটিয়েছি, তোমাদের বাড়ির নুন খেয়েছি। তোমাদের বাড়িটা আমি আমার নিজের বাড়ি বলে ভেবেছিলাম। যখন যা ইচ্ছে হতো তাই তো করতাম। চেয়েছিলাম বাকিটা জীবনও সেখানেই কাটিয়ে দিব, কিন্তু সেটা আমার ভাগ্যে জোটেনি, আমার ভাগ্যে ছিল না। দেখো, তোমাদের বাড়ি ছেড়ে চলে আসার পর আমার সংসারে আবারও সেই আগের মতো অভাব অনটন লেগে গেছে। এখানে গ্রামে কাজের লোকেদের কেউ দাম দেয় না বাবা। সবাই মনে করে তারাও গ্রামে থাকে, আমরাও গ্রামে থাকি, সবাই তো সমান সমানই। তাই সারা মাস তাদের বাড়ির সব কাজ করে দেওয়ার পর মাস শেষে যখন 1000 টাকা দিবে তখন তাদের হাত আর 1000 টাকা দিতে চায় না। বুঝতে পেরেছো তো বাবা? এই কয়টা মাস আমার সংসারে যে কী অভাব গেছে সেটা শুধু আমিই জানি। আচ্ছা, সেসব কথা বাদ দাও বাবা, সেসব বলে আর কি হবে? তা তে পাগলিটা কেমন আছে বললে না তো বাবা? জাংকুক এই কথা শুনে মন খারাপ করে বলল, খালা, তে তে আর এই পৃথিবীতে নেই। তে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর আমি এই খবরটাই দিতে এসেছিলাম গ্রামে তের কাকা আর কাকিকে। এই কথা শুনে সুজি খালার মাথার উপর যেন বাজ ভেঙে পড়ল। সে বুঝতে পারছে না সে কি বলবে। সে একটু জোরেই বলল, কি কি বলছো জাংকুক? তুমি আমার সাথে মিথ্যে বলছো তাই না? দুষ্টুমি করছো আমার সাথে? এভাবে দুষ্টুমি করো না বাবা। তে কেমন আছে সত্যি করে বলো। জাংকুক বলল, না খালা, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। তে আর এই পৃথিবীতে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। একটা বাস অ্যাক্সিডেন্টে
তে মারা যায়। আমরা তের লাশটাও খুঁজে পাইনি খালা। এ কথা শুনে সুচি খালা বলল, কি বাস অ্যাক্সিডেন্ট? কি বলছো বাবা এসব? তে কি কোথাও গিয়েছিল? জাঙ্কুক বলল, হ্যাঁ খালা, বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এই সব কিছু হয়েছে আমার জন্য, জানো, আমার জন্য হয়েছে সব কিছু। তুমি তো জানতে যে সুগা তেকে পড়াতে আসতো। তেকে সুগার সাথে দেখে কেন যেন আমার হিংসে হচ্ছিল, আমার অনেক জেলাস হচ্ছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার কেন এমন হচ্ছে, কেন তেকে আর সুগাকে একসাথে দেখে আমার এতটা খারাপ লাগছে, বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা করছে। তারপর আমি উপলব্ধি করি যে তেকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, ওকে আমি ভালোবাসি। আর আমার এই মনের কথাটা আমি তেকে জানিয়েও দিয়েছিলাম যে আমি ওকে অনেক ভালোবাসি। কিন্তু সব কিছু ঠিকই ছিল। হঠাৎ সব কিছু জানার পর তে আমাকে ইগনোর করতে শুরু করলো। আমার সাথে কথা বলে না, আমার সামনে আসে না, আমার রুমেও আসে না, কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছিল। এসব কিছু দেখে আমি আশাহত হয়ে গেছিলাম। আর এরই মধ্যে বাবা আবার আমার সাথে লিসার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। লিসা আর আমি পূর্ব পরিচিত ছিলাম, লিসা আমার ফ্রেন্ড ছিল। আমরা দুজন মিলে একটা প্ল্যান করেছিলাম। যেহেতু বাবা আমাদের দুজনের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাই আমরা চেয়েছিলাম এই কয়দিন একসাথে থেকে আমি আর তেকে সারপ্রাইজ দিব। যেদিন আমাদের বিয়ে হবে সেই দিন লিসার জায়গায় থাকবে তে আমার সাথে, আর আমার জায়গায় লিসার সাথে থাকবে ওর বয়ফ্রেন্ড ইউনহু। কিন্তু তে বোধহয় আমাদের এই প্ল্যানটাকে বুঝতে পারেনি, আমাদের এই অভিনয়টাকেও সত্যি ভেবেছিল। ও ভেবেছিল আমি হয়তো সত্যি সত্যি লিসাকে ভালোবেসে বিয়ে করছি। বোকা বিচ্ছু মেয়েটা কিছু না বুঝতে পেরে আমাকে শুধু শুধু ভুল বুঝে একদিন বৃহস্পতিবার রাতে বাসা থেকে বেরিয়ে যায়। আর সেই যে বেরিয়েছে আর বাসায় ফিরে আসেনি, শুধু বাসায় ফিরে এসেছে ওর মৃত্যুর সংবাদ। জাঙ্কুকের কাছ থেকে সব কিছু শোনার পরে সুচি খালা যেন স্তব্ধ হয়ে গেছে। রাস্তার উপর বসে পড়ে হাউমাউ করে কান্না করতে করতে বলল, এই সব কিছু তোমার জন্য নয় জাঙ্কুক বাবা, সব কিছু হয়েছে আমার জন্য। আমি যদি সেই দিন সব কিছু বলে দিতাম, মুখ বুজে ওইখান থেকে চলে না আসতাম, তাহলে হয়তো তেমা এখনও বেঁচে থাকতো। ও হয়তো এখনও প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতো। তের মৃত্যুর জন্য একান্তভাবে আমি দায়ী, একমাত্র আমিই দায়ী তের মৃত্যুর জন্যে। এই কথা শুনে জাঙ্কুক একটু বলল, কি বলছো সুচি খালা তুমি এসব? এইভাবে কেন বলছো, কি হয়েছে? সুচি খালা বলল, আমরা জানি আমাদের একটাই পরিচয় যে আমরা মানুষ, কিন্তু আমাদের মানুষের মাঝখানেও এই সমাজে মানুষের মুখোশের আড়ালে কিছু অমানুষ ঘুরে বেড়ায়, যাদেরকে আমরা দেখেও দেখতে পারি না। আর সেই অমানুষদের মাঝখানে একজন মানুষ হলো তোমার বাবা জাঙ্কুক, মিস্টার RM সাহেব, যে কিনা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, পৃথিবীর সবচাইতে ন্যূনতম কাজটাও করতে পারে নিজের স্বার্থ পূরণ করার জন্য। এই কথা শুনে জাঙ্কুক একটু রেগে বলল, কি বলছো সুচি খালা? তুমি কার ব্যাপারে কি বলছো ভেবে বলছো তো? আমি সব কিছু সহ্য করলেও আমার বাবার ব্যাপারে কিন্তু কোনো খারাপ কথা মেনে নিব না সুচি খালা। তুমি মুখ সামলে কথা বলো। RM সাহেব বাবা হয় আমার, আর আমি তোমাকে ভালোবাসি, সম্মান করি। তার মানে এই নয় যে তুমি আমার বাবার নামে যা ইচ্ছে তাই বলবে। তুমি একটু ভেবেচিন্তে কথা বলো। আমি জানি আমার বাবা খারাপ, কিন্তু আমার বাবা এতটাও খারাপ নয় তুমি যতটা বলছো। সুচি খালা বলল, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না জাঙ্কুক, তোমার বাবার নামে এই অপবাদ তুমি কখনোই মেনে নেবে না, তোমার বাবার খারাপ দিকগুলো কখনোই তুমি বিশ্বাস করবে না। তাই তো আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। এই নাও। জাঙ্কুকের হাতে একটা ভিডিও দিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি আমার কাছে সত্যটা যাচাই করতে আসবে, তের বিষয়ে সব কিছু জানার পর আমার কাছে আসবে সব কিছু জিজ্ঞাসা করতে, কিন্তু তুমি আসোনি। হয়তো তুমি সব কিছু জানতে পারোনি। এই নাও, এই ভিডিওটা দেখো, তারপর বুঝতে পারবে আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি। ভিডিওটা দেখার পর জাঙ্কুক পুরো বাকরুদ্ধ হয়ে গেছে। জাঙ্কুকের চোখের কার্নিশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জাঙ্কুক কখনোই ভাবতে পারেনি ওর বাবা এত নিচু মন মানসিকতার মানুষ। তখনই জাঙ্কুকের মনে পড়ে গেল তের বলা কথাটা। তে একবার জাঙ্কুককে বলেছিল তে কিছুই নিজ থেকে করছে না, এই সব কিছু করতে তেকে এক প্রকার বাধ্য করা হচ্ছে। তখন তের কথা শুনে জাঙ্কুক ভেবেছিল হয়তো তে জাঙ্কুককে মিথ্যে এক্সকিউজ দেখাচ্ছে, কিন্তু এখন জাঙ্কুক বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে। জাঙ্কুকের ভাবনার মাঝেই সুজি খালা বলে উঠল, সেই দিন যখন তে তোমার রুম থেকে বের হচ্ছিল তখনই তোমার বাবার সামনে পড়ে যায় তে, আর আমিও তখন জিমিনের রুম গুছিয়ে সেখান থেকে বেরোচ্ছিলাম, কিন্তু তোমার বাবা আর তেকে কথা বলতে দেখে আমি সেখানেই দাঁড়িয়ে যাই। তাদের কথোপকথন শুনে আমি আমার ফোনটা বের করে ভিডিও করতে শুরু করি। তোমার বাবা নিজের স্বার্থের জন্য লিসার সাথে তোমার বিয়ে ঠিক করেছিল। তেকে ওর কাকাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, আর সেই হুমকি দিয়ে তেকে তোমার কাছ থেকে দূরে করে রাখা হয়েছিল। তুমি তো ভিডিওতে দেখতেই পারছো মেয়েটা তোমার বাবার পা জড়িয়ে কত কাকতি মিনতি করেছে, কিন্তু তোমার পাষাণ বাবার হৃদয়টা
মেয়েটার এতগুলো কান্না দেখেও গলেনি।